প্রিয় দর্শক শুভেচ্ছা স্বাগতম আপনাদেরকে চ্যানেল আয়ের পর্দায় ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে সাথে আছি আমি সামান্তা। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন এবং ভাবছেন দেশ নিয়ে। দর্শক, রাজনীতি প্রতিদিন পাল্টে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে এবং সেই সকল পরিবর্তন নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর চেয়েছিলাম সকল রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হোক এবং সেই ঐক্যের রেশ ধরে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি হোক এবং সকল জনগণরা যেন নিজেদের স্বাধীনতা পায় এবং স্বাধীনভাবে সুস্থভাবে বাংলাদেশে বেঁচে থাকতে পারে, খুশি থাকতে পারে। কিন্তু সেই ঐক্যটা এখন কি একটু অনৈক্যে পরিণত হচ্ছে? আমরা বিভিন্ন পত্রিকার হেডলাইন দেখতে পাচ্ছি যে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে যে জন্য গঠিত হয়েছিল রাজনৈতিক দলগুলোকে ঐক্যের পথে আনার জন্য, সেটি এখন আবার অনৈক্য বজায় রেখেই বিদায় নিচ্ছে। এই সব কিছু নিয়ে কথা বলবো জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশে অনেকে অসন্তোষ, অনেকে খুশি হয়েছেন, অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন, অনেকে দেখছেন নেতিবাচক হিসেবে। সব কিছু জানার চেষ্টা করব। আমাদের সাথে আছেন দুজন রাজনৈতিক দলের নেতৃত্ব, তাদেরকে পরিচয় করাবো। আছেন মোহাম্মদ শেখ সাদি, যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপি, চেয়ারম্যান এশিওর গ্রুপ, স্বাগতম আপনাকে। আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, স্বাগতম আপনাকেও। দুজনকেই ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি মোহাম্মদ রাশেদ খানের কাছে প্রথমে যাব। নির্বাচন নিয়ে কি ভাবছে গণ অধিকার পরিষদ? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আমরা আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি এবং ইতিমধ্যে আমরা 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি, আরও 100টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছি। এছাড়া এককভাবে নির্বাচন করার বাইরেও জোটগতভাবে নির্বাচন করার ব্যাপারে অনেক দলের সাথে আলোচনা হচ্ছে এবং বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি, যে কারণে তাদের সাথে জোটগতভাবে নির্বাচন করার ব্যাপারে পজিটিভ বা ইতিবাচক আলোচনা হচ্ছে। এর বাইরে এনসিপি কয়েকদিন আগে তারা আমাদেরকে প্রস্তাব দিয়েছে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি বা অন্যান্য আরও যে দলগুলো রয়েছে, আমরা ইতিমধ্যে 9টি দল একসাথে বসেছিলাম, তারা বলছে যে যৌথ নেতৃত্বে একটি জোট করার জন্য। তা আমরা তাদের সেই আহ্বানে এখনও পর্যন্ত কোনো সাড়া দিইনি, বলেছি ঠিক আছে আলোচনা চলুক, দেখা যাক কী হয়। কারণ আমরা মনে করি যে এনসিপি আসলে ওই ধরনের বড় দল না, সরকার তাদেরকে পেলে পুষে এবং তাদেরকে এক ধরনের বড় দল হিসেবে দেখাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে গণ অধিকার পরিষদের যে সক্ষমতা আছে তার 5 ভাগের 1 ভাগ সক্ষমতা এনসিপির নাই। এনসিপি যেটি এখন তারা প্রচার করছে যে এনসিপির নেতৃত্বে একটি জোট, বিষয়টি আসলে সঠিক না। বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড় দল বিএনপি, এখন বিএনপির সাথেই অধিকাংশ দলগুলো আমার কাছে মনে হয় জোট করবে। এর বাইরে হয়তো ইসলামিক দলগুলো জামাতের সাথে জোট করতে পারে। এর মূল কারণটা হলো আসলে নির্বাচনী জোট মানুষ কেন করে? এই জোট করার কারণটা হলো যে ক্ষমতার অংশীদারিত্ব, ক্ষমতার শেয়ারিং। যেমন বিএনপির যদি 41% ভোট আছে থাকে, তাহলে আমার ভোট আছে 10%, সব মিলে 51%। তাহলে আমার এই 10%-এর মাধ্যমে বিএনপি ক্ষমতায় সহজে যেতে পারছে। আবার আমি যেহেতু বিএনপিকে সহযোগিতা করছি, বিএনপি আমাকে সহযোগিতা করছে। আমি বলতে 10% বলতে আমি আরও অন্যান্য দল সবাইকে মিলিয়ে আমি বোঝাচ্ছি। তো জোটের রাজনীতির যে ইতিহাস সেটি হলো যে নির্বাচনে একে অপরকে সহযোগিতা করা এবং অবশ্যই এই জোটে খুব বড় একটি দল থাকতে হয়, যে দলের রাষ্ট্র পরিচালনা করা, একই সাথে আপনার রাষ্ট্র সম্পর্কে বোঝা। কয়েকটি দল যখন আপনাদের একটি প্রস্তাব দিয়েছিল যে ছাত্র বা তরুণ যে দলগুলো মিলে একটি জোট গঠন করতে চাইছিল, তাদের জোট গঠন করা উচিত নয় যেহেতু সেখানে কোনো বড় দল নেই? আমি যেটি আপনাকে স্পষ্ট করলাম যে এনসিপি যেটি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ফেসবুকে বা ইউটিউবে বা গণমাধ্যমের সামনে তারা বলছে যে একদিকে বিএনপির নেতৃত্বে একটি জোট, অন্যদিকে জামাতের নেতৃত্বে আর এনসিপির নেতৃত্বে। আচ্ছা, এনসিপির নেতৃত্বে মানুষ কেন জোট করবে? এনসিপির কি 64 জেলায় সাংগঠনিক আপনার কাঠামো রয়েছে? কুষ্টিয়া জেলায় কি এনসিপি দেখা যায়? এনসিপির ডাকে কিন্তু আমার জেনারেটে দেখা যায় না ভাবে। যেই প্রথম সারিতে নেতারা ছিল তারাই কিন্তু আসলে এনসিপি গঠন করেছে। হ্যাঁ, প্রথম সারিতে তো তারা একা ছিল না। আপনি দেখবেন যে আপনার ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবিরের কত পোলাপান মার খাচ্ছে, তাই না? তারা পুলিশের সাথে পাল্টা ধাওয়া করছে, ইট পাটকেল নিক্ষেপ করছে, প্রতিরোধ গড়ে তুলেছে। এই যে বড় নেতাদের কথা বলছেন,
জি, এই যে বড় নেতাদের কথা বলছেন, হ্যাঁ তারা ছিল। বাস্তবায়নের সুপারিশ সেটার ব্যাপারে আপনাদের অবস্থান কেমন? আমি ওইখানে আসতেছি। তো এই যে এনসিপির বড় নেতারা অবশ্যই ছিল, অস্বীকার করছি না, বাকিদের কি অবদান নাই? আজকে এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে যে এনসিপি সব করেছে। এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের কয়েকজন তারা ফ্রন্টলাইন যোদ্ধা ছিল, সত্য, বাকি সবাই না। মানে ৭১-এর সময় আমরা দেখেছি যে রাজাকারও যদি আওয়ামী লীগে যুক্ত হয়েছে, সে হয়ে গেছে স্বাধীনতার সপক্ষের শক্তি, সে হয়ে গেছে বড় মুক্তিযোদ্ধা। তো এখন এনসিপি থেকে যুক্ত হলেই সে হয়ে যাচ্ছে জুলাই বিপ্লবী যোদ্ধা। অথচ এরা ওদের ইউকেতে ছিল, ইউএসএতে ছিল, দেশের বাইরে ছিল, সে বাংলাদেশে এসে বড় যোদ্ধা হয়ে গেছে। ঐক্যমত্য কমিশনের বৈঠকে দেখলাম যে এনসিপির একজন নেতা, যাকে কেউ চিনতই না গণ অভ্যুত্থানের আগে, মান্না ভাই থেকে তার অবস্থানটা বড় হিসেবে দেখানো হয়, সাকিব ভাই, নুরুল হক নূর, অন্যদের থেকে বড় হিসেবে দেখানো হয়। এমনকি সিরিয়াল এইভাবে যে জামাত, বিএনপি, এনসিপি, মনে হচ্ছে যে বিএনপি জামাতের পরে এনসিপি তৃতীয় শক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক একটি দল, আপনি নিশ্চয়ই জানেন, তাদের যে সাংগঠনিক সক্ষমতা, উদ্যানে তারা প্রোগ্রাম করেছে, তার 10 ভাগের 1 ভাগ লোকও এনসিপি কোথাও জড়ো করতে পারে না। তো যাই হোক, জুলাই সনদের কথা বললেন, দেখেন জুলাই সনদে এনসিপি ছাড়া অধিকাংশ দলই স্বাক্ষর করেছে এবং স্বাক্ষর করার দরকার ছিল। সুপারিশের পর আপনাদের অবস্থান? জি, তো সেটাই বলছি, সেখানে নোট অফ ডিসেন্ট সহ আমরা স্বাক্ষর করেছি এবং এইভাবে সরকারের সাথে কথা হয়, ঐক্যমত্য কমিশনের সাথে কথা হয়। কিন্তু তারা এখন যেটি করেছে, সুপারিশ দিয়েছে সরকারের কাছে, সেখানে বলছে নোট অফ ডিসেন্ট থাকবে না। এখন এই সুপারিশ কি ঐক্যমত্য কমিশন দিতে পারে? দেখেন, 9 মাস ধরে আপনি আলোচনা করলেন, যদি নোট অফ ডিসেন্ট আপনার না লাগে, আলোচনা কেন করলেন? আপনি 9 মাস আগে গণভোট দিতেন, তাই না? তখন আমরা গণভোট দিতাম। কিন্তু এখন নির্বাচনের সময় আছে মাত্র 4 মাস। এই 4 মাসের মধ্যে আপনি কি 2টা নির্বাচন করতে পারবেন? জাতীয় নির্বাচন এবং গণভোট সম্ভবপর নয়। জামাত বলছে যে তারা নাকি নভেম্বরে আপনার গণভোট চায়, আজকে অক্টোবরের 30 তারিখ। তাহলে নভেম্বরের মধ্যে কেমনে তফসিল দেবে গণভোটের, কেমনে আয়োজন করবে? এখনো পর্যন্ত পুলিশের প্রশিক্ষণ দিতে পারে নাই। এনসিপি এক এক সময় এক এক ধরনের চরিত্র ধারণ করছে। যখন সরকারের পক্ষ থেকে আমাদের সামনে প্রস্তাবনা হাজির করলো যে একই দিনে আপনার জাতীয় নির্বাচন, একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট, দেখেন সেই সময় ঐক্যমত্য কমিশন, আমি তো মিটিংয়ে গিয়েছি, ঐক্যমত্য কমিশন বলল যে যারা এক্সপার্ট রয়েছে তারা এই ধরনের অভিমত দিয়েছে। কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে তারা পল্টি নিয়েছে, আমাদের কাছে স্বাক্ষর নিয়েছে প্রতারণা করে। অন্যদিকে এনসিপিকে বলেছে তোমরা স্বাক্ষর দিতে যাবা না। এটা এনসিপির কোনো ধরনের সিদ্ধান্ত না। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা যারা দেশকে আরেকটি একাগ্র সৃষ্টির চক্রান্ত করছে, তারা এই ধরনের নোংরামি করেছে এবং আমি মনে করি ঐক্যমত্য কমিশনের কয়েকজন ষড়যন্ত্রকারী এর সাথে জড়িত। আচ্ছা, আপনি এনসিপিকে স্বাক্ষর দিতে দিলেন না, মানে তাদেরকে বললেন যে স্বাক্ষর দেওয়ার দরকার নেই, একটি ক্যাসাল লাগাইতে হবে, আমার কাছে মনে হয়। এবং আমাদের স্বাক্ষর তাহলে কেন নিলেন? এবং স্বাক্ষর যেভাবে, যে লেখা, যে প্রস্তাবনায় আমরা স্বাক্ষর দিয়েছি, এখন এই সুপারিশের সাথে স্বাক্ষরের কোনো মিল পাচ্ছি না। সরকার, এনসিপি এবং জামাত ছাড়া প্রত্যেকটা দল, বিএনপি, গণ অধিকার পরিষদ, অন্যান্য দলের সাথে প্রতারণা করেছে। এই সরকার তো প্রতারণা করতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন প্রতারকের মতন আচরণ করবে, এটা মানতে পারছি না যে এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সাথে প্রতারণা করেছে। এনসিপিকে দেখেন, এনসিপির মধ্যে যারা রয়েছে তারা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, আন্দোলন করেছে, ডাকসু নির্বাচন করেছে, কিন্তু সেই ছেলেরা আজকে এমন অবস্থা তৈরি করছে দেশে, আমার কাছে মনে হয় ইচ্ছাকৃতভাবে তারা একটি সংকট সৃষ্টি করছে। এই সংকট সৃষ্টি করলে যদি 1-11 আবারও নেমে আসে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই যে আপনার এনসিপি। শেখ সাদিক কি মনে করছেন, আসলে কি এনসিপি ইচ্ছে করে এরকম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে? আর বিএনপি যে এখন একটু অসন্তোষ অবস্থায় আছে যে নোট অফ ডিসেন্ট ছাড়া সুপারিশটি জমা দেওয়া হয়েছে, সেখানে কি আপনাদের অবস্থান, পরবর্তী অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, ঐক্যমত্য কমিশনে যে আলাপগুলো হয়েছে, সেইভাবেই যদি ঐক্যমত্য কমিশন রেজাল্টটা দিত, এ ব্যাপারে আমার মনে হয় কেরই কোনো মানে হ্যাঁ অখুশি থাকতো না। কিন্তু আলাপ যেটা হয়েছে, কিছু অংশ কেটে ছেড়ে এটা সুপারিশ করা হয়েছে। আসলে বাংলাদেশ এমন একটা পর্যায়ে এখন আছে, এই দেশ গত 15 বছর যেভাবে শোষণ নিপীড়নের মধ্যে গেছে, এই দেশে কোনো নির্বাচন ছিল না। এখন আমরা যারা বিভিন্ন দল রাজনীতি করি, আমাদের টার্গেট কিন্তু জনগণের সেবা করা, জনগণ দেশ কিভাবে ভালো থাকে। এখন বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, এই দেশে যদি গণতান্ত্রিক পন্থায় কোনো সরকার আসে, তাহলে এই দেশ সুন্দর মতো এগিয়ে যাবে। এখন মানুষ অধীর আগ্রহে বসে আছে যে নির্বাচন হবে, জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করবে, যে দলই করুক। এই রকম একটা পর্যায়ে এসে, শেষ পর্যায়ে এসে সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই একটা গল্পই আপনাকে আমি বলি। একটি রাখাল
উনি ছাগল চড়াইতেন, তো উনি মাঝে মাঝে হঠাৎ করে চিৎকার বলতো বাঘ আসছে বাঘ আসছে, কিন্তু দেখা গেল তার যারা সহপাঠী ছিল, ওই তো বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, এরপর যার সহপাঠী ছিল তারা কিন্তু আসতো না, কিন্তু একদিন হঠাৎ বাঘ আসছে, কিন্তু ওই দিন কিন্তু ওই রাখাল ডাকে কেউ আসতে পারে। তার মানে এখন আপনারা আর অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিশ্বাস রাখতে পারছেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আমাদেরকে আশা দিয়েছে, কমিটমেন্ট করেছে যে সামনে এইভাবে এইভাবে নির্বাচন হবে, একটা রোড ম্যাপ দিয়েছে, এখন উনি যে গতকালকে একটা কথা বলছে যে কোনো সময় আক্রমণ হতে পারে, উনি কিসের ভয় দেখাচ্ছেন? আসলে আমরা যারা বিভিন্ন রাজনীতি করি, আমাদের টার্গেট কিন্তু একটাই, নির্বাচন, দেশের জন্য কাজ করা। তো এইসব ভয় কোনো কাজে আসবে না। আমার মনে হয় সকল বিতর্ক বাদ দিয়ে এখন সরকার উচিত একটি সুন্দর রোডম্যাপ যেটা দিয়েছে, এই মাপে সুন্দর মতো একটা নির্বাচনের ব্যবস্থা করা উচিত। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই নির্বাচন হবে স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন। এত অনৈক্যের মধ্য দিয়ে আসলে শ্রেষ্ঠ নির্বাচন কিভাবে তিনি উপহার দেবেন? এখন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতগুলো সরকার দেশ পরিচালনা করেছে, আমার মনে হয় সবচেয়ে দুর্বল সরকার এখন। কারণ এখন আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল আছি, আমরা যদি এই সরকারকে অসহযোগিতা করি, এই সরকার একদিনও চলতে পারবে না। আমার খালি সন্দেহ হচ্ছে যে সরকার যেভাবে সামনের দিকে আগাচ্ছে, এই সরকার নির্বাচন করতে পারবে কিনা এই সক্ষমতাই তাদের নেই। তো আমি বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন সেই কথা উনি থাক। আমরা যারা রাজনীতি করি, আমরা সকল দল তাকে আমরা সহযোগিতা করব। দেশ একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে উনি ব্যবস্থা করবে এবং উনিও কলঙ্কমুক্ত হবে, দেশও কলঙ্কমুক্ত হবে। সেই জায়গায় আপনি জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ, সেটির ব্যাপারে কোন অবস্থানে যাবে বিএনপি? আমরা আমাদের চেয়ারম্যান মহাসচিব সাহেব পরিষ্কার গতকালকে বলেছেন, আজকেও বলেছেন যে আমরা একই দিন নির্বাচন এবং গণভোট হতে পারে। এর বাইরে আমরা আসলে রাশেদ ভাই যেটা বললেন, আর আছে মাত্র 3 মাস, এই 3 মাসের মধ্যে 2টা নির্বাচন কি সম্ভব? তবে একই দিনে কি গণভোট আর নির্বাচন সম্ভব? হ্যাঁ সম্ভব, একই খরচে একইভাবে হয়ে যাবে এবং সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবই দেওয়া হয়েছে, হ্যাঁ কমে আসবে। রাশেদ খানের কাছে শুনবো, অনেক কিন্তু বিতর্ক হচ্ছিল যে শাপলা প্রতীক দেবে না, দেওয়া হবে না, বা এটা আসলে নির্বাচন ইসির বাইরে, ক্ষমতার বাইরে, কিন্তু এখন আবার শাপলার কলি কিন্তু একটি প্রতীক হিসেবে যুক্ত হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। দেখেন, আমি গত 15 অক্টোবর গ্লোবাল টেলিভিশনের একটি টকশোতে বলেছিলাম যে এনসিপি যেহেতু আসলে বলছে শাপলা প্রতীক না দিলে তারা আসলে নির্বাচনে যাবে না, তো তাদের মধ্যে অনেকে আছে গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা নির্বাচনে যাওয়া উচিত। শুধু নির্বাচনে অংশগ্রহণ না, বরং তারা যাতে আপনার এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, তারা যাতে সংসদে কথা বলতে পারে, সেই ব্যবস্থাও, সেই সহযোগিতাও সবার করা উচিত। আপনাকে যদি দেখেন এনসিপিকে শাপলার কলি দিতে বললেন রাশেদ খান, কালের কণ্ঠর সংবাদ, ওই টকশোর নিউজটা দেখে তারা আপনার কথা দিয়েছে না, আমার কথা দিয়েছে আমি বলছি না, বাট আমরা অনেকে পরামর্শ দিয়েছি যে এইভাবে আসলে মানে একে অপরকে আমাদের সহযোগিতা করা দরকার। যখন আপনি এই যে আপনার প্রোগ্রাম থেকে আমি বলছি যে এই কাজটা করা উচিত, হয়তো ইসির কেউ আমার কথা শুনছে এবং এইভাবেই কিন্তু আসলে ঐক্য প্রতিষ্ঠা হবে। হ্যাঁ শুনেছে, আমার কথা শুনে মনে হয়েছে না এটা হয়তো হইতে পারে, যেহেতু রাজনৈতিক মহল থেকে এই ধরনের দাবি রয়েছে, তো যাই হোক তাদেরকে শাপলার কলি প্রতীক দিয়েছে। আমি মনে করি যে ইসি তার একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে, শাপলা প্রতীক নানান কারণে দেওয়া যায় না। তবে এনসিপিকে ধন্যবাদ জানাই। শাপলার কলি দেয়া গেলে শাপলা কেন দেয়া যাচ্ছে? কেন দেওয়া যায় না? আপনি একজন সাংবাদিক হিসেবে আমার থেকে বেশি ভালো জানার কথা। আপনার থেকে আমি জানতে চাই। সেনাবাহিনী, এরপরে নৌবাহিনী, সরকার, বিভিন্ন দপ্তর, এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয়, এইখানে যে আপনার প্রতীক রয়েছে সেই প্রতীক শাপলা প্রতীক। এটা এনসিপি নিলে সমস্যা কি? এনসিপি কিভাবে নেবে? এটা জাতীয় প্রতীক, সেটা এনসিপি কিভাবে নেবে? এনসিপি কোনো দল তো নিতে পারে না। না চাইলে কি দেওয়া যায় নাকি সব? এটা তো একটা রাষ্ট্রের প্রতীক, এই প্রতীক তো যাকে তাকে কোনো দলকে দেওয়া যায় না। এনসিপি কেন বলছেন না, আমাকে কেন দিবে এই প্রতীক? আমি কি চাইলে আমাকে এই প্রতীক দিয়ে দিবে? এটা তো দেওয়া যায় না। এটা এর আগে নাগরিক ঐক্য চেয়েছে। তাহলে সেই জায়গা থেকে আপনার মনে হচ্ছে যে এনসিপি যে চাচ্ছে সেটা অযৌক্তিক? অবশ্যই অযৌক্তিক ছিল। জাতীয় প্রতীক এবং যেটা বিভিন্ন দপ্তরে, সেনাবাহিনী বলেন, আপনার নৌবাহিনী বলেন, এরপরে আপনার এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয়, এটার প্রতীক হলো শাপলা প্রতীক। তো এটা তো তাদের জানা উচিত ছিল। এর আগে যখন বাংলাদেশ কংগ্রেস এই প্রতীক চায়, আসলে জানেনি নাকি তারা না, তাদের জানার ব্যর্থতা ছিল, হয়তো পরবর্তীতে বুঝতে পেরেছে যে তারা মনে হয় ভুল করছে। এখন তাদের সৌবুদ্ধির উদয় হয়েছে, তারা শাপলার কলি নিচ্ছে, এটা তো ভালো, খারাপ হিসেবে দেখছি না আমি। তবে তাদের চাওয়াটা বা জানার ঘাটতি ছিল, চাওয়াটা ছিল ভুল। আমি যাকে তাকে বলছি না, মানে এটা দেওয়া যায় না। তো এর আগে নাগরিক ঐক্য চেয়েছে, তাদেরকে দেওয়া হয়নি।
এমনকি আমরা দেখেন, আমরা যখন প্রতীক চেয়েছিলাম আমাদের দলের, তখন আমরা কলম চেয়েছিলাম, ওই সময় কলম ছিল না, দেওয়া হয়নি, বললো যে তালিকা আছে এর মধ্যে থেকে নিতে হবে, যে কারণে আমাদের দলের প্রতীক আমরা ট্র্যাক নিয়েছি। এখন ট্র্যাক তো আসলে আমাদের সাথে আমাদের যে ছাত্র আন্দোলন উত্থান এটার সাথে যায় না, নিতে বাধ্য হয়েছে। কিছু চেয়েছে এবং সেটা না করলে তাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হবে না, এখন তাদের জন্য আলাদা করে একটি প্রতীক যুক্ত করা হলো। এখন যদি এনসিপি আরো কিছু চায় সেক্ষেত্রে কি করা হবে? যেমন এনসিপি বলছিল যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া তারা নির্বাচনে যাবেন না। এখন জুলাই সনদের আইনি ভিত্তি কতদূর, আর জুলাই সনদের সুপারিশের ব্যাপারে যেটি বাস্তবায়নের কথাটি এসেছে যে 9 মাসের মধ্যে সেটি বাস্তবায়িত না হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যোগ হয়ে যাবে, সেই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এইভাবে হয় না। মানে যারা ঐক্যমত কমিশনের এক্সপার্ট, যারা সদস্য, আমার কাছে মনে হয় তাদের অনেকে সংবিধানই বোঝে না। যে ব্যক্তির সংবিধান সম্পর্কে জ্ঞান নাই তাকে আপনি সংবিধান বিশেষজ্ঞ বানিয়ে দিয়েছেন। দেখেন, বাংলাদেশে আমরা দেখি না যে গ্রামগঞ্জে অনেকে হাই স্কুলে পড়াশোনা করেছে বা কলেজ পর্যন্ত পড়াশোনা করেছে, তারা কিন্তু বিমান বানিয়ে ফেলেছে। কী ধরনের বিমান? ওই যে উপরে হালকা একটু উঠতে পারে, তাই না? এখন তাকে কি আপনি বিমানের ইঞ্জিনিয়ার বলবেন? তো আমাদের ঐক্যমত কমিশনের সদস্যরা ঠিক এইরকম, মানে ঠিক এইরকম। তারা সংবিধান, আমি দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি যেভাবে যুক্তি খণ্ডান, ঐক্যমত কমিশনের সদস্যরা সেটার পাল্টা উত্তর দিতে পারেন না। কারণ জনাব সালাউদ্দিন সাহেব তিনি ল ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন, তিনি সংবিধানের উপরই তো পড়াশোনা করেছেন। এছাড়া তিনি একজন আপনার আমলা ছিলেন, এছাড়া তিনি রাজনীতি করেন, তিনি আইন প্রণেতা, মানে বহু যোগ্যতা তার রয়েছে, যে কারণে অন্যান্য যারা ছিল তার কথার কোনো উত্তর দিতে পারতো না, শুধু বলতো যে আপনার কথা সঠিক না, ব্যাখ্যা দিতে পারে না। তো আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে ওই যে আপনার আকাশে কোনো রকম উঠতে পারে খেলনা বিমান, ওই খেলনা বিমান যারা বানাচ্ছে তাদেরকে আমরা ইঞ্জিনিয়ার বলছি, বিমান ইঞ্জিনিয়ার। ঠিক আমাদের এই খেলনা সংবিধান বিশেষজ্ঞ আমরা দেখছি। তো এইভাবে তো রাষ্ট্র চলে না। তারা বলছে, যদি আমি শেষ করি, একটু 30 সেকেন্ডে শেষ করি, তারা বলছে যে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হবে। কেন? বাংলাদেশে আইন নাই, সিস্টেম নাই। যদি সেটা অন্তর্ভুক্ত কেউ না করে, জনগণের সাথে বেইমানি করে, প্রতারণা করে, তার পানিশমেন্ট হবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী। শুধুমাত্র অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা তো নিয়ম হইতে পারে না, এটা তো আইন হইতে পারে না। অবশ্যই বাধ্য হবে যারা আগামী সংসদে যারা এমপি হবে, তাই না, আইন প্রণেতা হবে, তারা বাধ্য থাকবে এই সংস্কারগুলো করার জন্য, আইনগত ভিত্তি দেওয়ার জন্য। এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ আপনি জারি করবেন, এরপর একটি গণভোট হবে। এই গণভোটটা হলো আইনগত ভিত্তি। এরপরে প্রথম অধিবেশনে এটি নিয়ে আলোচনা শুরু হবে, যেটি বলছে যে 9 মাসের মধ্যে। তো এর মাধ্যমে তো আসলে আইনগত ভিত্তি হয়ে যাচ্ছে। আপনি কেন বিশ্বাস করতে পারছেন না? জামাত বলছে যে তারা মানুষ প্রায় 70% আপনার পিয়ার চাই। তো ঠিক আছে, 70% মানুষ যদি পিয়ার চাই, নির্বাচনটা করেন, তখন তো আপনারা পিয়ার এস্টাবলিশ করতে পারবেন। এরপরে আপনাদের মতন করে সংবিধান নতুন করে বানিয়ে যা ইচ্ছা তাই করেন। কিন্তু এখন যে দেশ সংকটে যাচ্ছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের কোনো দল হাসিনার সাথে হাত মিলিয়েছে, ভারতের সাথে হাত মিলিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারত কোনো নির্বাচন চায় না, ঠিক এই ফাঁদে অনেকে পা দিয়েছে। এই যে সুপারিশের যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দিয়েছে, সেখানে কিন্তু অনেক দল রাষ্ট্রপতির সিগনেচার চাচ্ছে না, তারা প্রধান উপদেষ্টাকে দেশ শহীদ মিনারে সেটি সিগনেচার করাতে চায়। সেটিকে বিএনপি কিভাবে দেখছে? দেখুন, আমাদের সব কিছুর মূল কিন্তু জনগণ। আজকে জুলাই সনদ এটা বাস্তবায়ন হওয়া অবশ্যই দরকার। কাদের জন্য দরকার? গত 15 বছর এই সরকারের নির্যাতনে আমরা সব দল বল নির্বিশেষে ছাত্র জনতা এক হয়ে তাদেরকে কিন্তু আমরা ব্যর্থ সরকারে পরিণত করেছি এবং তারা দেশ থেকে পালিয়ে গেছে। এখন মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা আমরা তর্ক আলাপ আলোচনা যেটাই করি, এদেশের জনগণ। এখন সামনে যে নির্বাচন জুলাই সনদ যেটা বললেন, যেটা আলাপ হয়েছে, এর মধ্যে কিছু অংশ কেটে গেছে। এখন যদি পুরাটাও থাকে বা কিছু নাও থাকে, সামনে যে নির্বাচন, এই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ তো আর নির্বাচনে অংশগ্রহণ করতেছে না, বিএনপি বা এখানে কিন্তু আরেকটা কথা এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারে, যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে যে বিপুল সংখ্যক ভোটার আছে তারা নির্বাচনকে বয়কট করবে। সেটাকে বিএনপি কিভাবে দেখছে? আমি সেটাই আসছি। তো সামনে যে নির্বাচন হবে, জনগণ যাদের নির্বাচিত করবে, যারা সংসদে যাবে, তারা কিন্তু এই জুলাই এই সনদ বাস্তবায়ন তারা তাদের স্বার্থেই কিন্তু করবে, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত। তাদেরও জুলাই সনদের উপর যে হ্যাঁ না ভোটটা নেওয়া হবে, ধরেন সেখানে অনেক মানুষ অংশগ্রহণ করলো না বা অধিকাংশ মানুষ অংশগ্রহণ করলো না, তখন ভোট দেওয়া হলো না, তাহলে সেটার গ্রহণযোগ্যতা হারাবে। তাহলে কি জুলাই সনদ মুছে গেল? জুলাই যুদ্ধ মুছে গেল?
আচ্ছা, আপনি একটি জিনিস বলেন তো, এই যে ছাত্ররা হাজার হাজার ছাত্ররা জীবন দিল, জুলাই অভ্যুত্থান হলো, এখন যদি একটি নির্বাচনে না ভোট পড়ে, তো জুলাই সনদ বাস্তবায়ন কিন্তু হলো না, তাহলে কি এটা কি ভেস্তে যাবে? এটাই আমাদের প্রশ্ন এবং এটা ভেস্তে যেতে পারে না। এখন আমি মনে করি নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদের মানে নির্বাচনটা হওয়া বা গণভোট হওয়া ঠিক না। কারণ জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে তারা জনগণের স্বার্থ 100% ঠিক রেখে, এর সাথে যদি যেটা আমাদের জুলাই সনদে আলাপ হয়েছে এর বাইরেও যদি আরও কোনো যোজন বিজন করা লাগে, করে সুন্দর মতো সংখ্যাগরিষ্ঠ 2/3 সংসদ সদস্যের মাধ্যমে যখনই এটাকে পরিপূর্ণ রূপ দিবে, তখনই ওইটা প্রকৃত জুলাই সনদ হবে। কিন্তু জুলাই সনদের উপর এর আগে যদি নির্বাচনের আগে গণভোট হয়, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমি বললাম একটা আশঙ্কা থেকেই যায়। কারণ এই বাংলাদেশ নিয়ে কিন্তু বিভিন্ন সময় চক্রান্ত হয়েছে। এমনও হতে পারে নার সংখ্যা বেড়ে যেতে পারে, এমনও হতে পারে এই জুলাই সনদের ভোটকে কেন্দ্র করে দেশে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে। আমার মনে হয় আমরা খুব ভালো একটা অবস্থানে নাই। আমার বিশ্বাস এখন আমাদের একটি কাজ, কিভাবে নির্বাচনটা সাকসেসফুল করা যায়। তাহলে তো নির্বাচন হলেও সেই আশঙ্কা সৃষ্টি হতে পারে, নির্বাচনও সুষ্ঠু না হতে পারে। না, বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে অনেক নির্যাতিত হয়েছে। বাংলাদেশের মানুষ এখন ডিসিশন নিতে আর ভুল করবে না, এটা আমরা বিশ্বাস করি। আর আপনি পরে যে প্রশ্নটা করলেন যে আওয়ামী লীগ মাইন্ডেড যারা আছে তারা কাকে ভোট দিবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের এখন যে কয়টি দল রাষ্ট্র ক্ষমতা মানে রাজনীতি করছে এর মধ্যে একমাত্র বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, অন্য কোনো দল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল না, তাদের ওই রকম অভিজ্ঞতাও নেই। এবং বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখনই ছিল, এই দেশের আমূল পরিবর্তন কিন্তু বিএনপির শাসন আমলে হয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষ তথা আওয়ামী লীগের যারা সমর্থক আছে, যারাই ভোট দিতে যাবে বিএনপিকেই বেছে নেবে, কারণ বিএনপির উপরই এ দেশ। এই ব্যাপারে রাশেদ খানের কাছে শুনবা, আওয়ামী লীগের যে ভোটার বা সমর্থক তারা কি বিএনপিকে ভোট দেবে? ভাই কি মনে করছেন যে বিএনপিকে ভোট দিবে? আমি মনে করি, আমি একটু যোগ করি, জি, আমি মনে করি আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা আওয়ামী লীগের যেসব কার্যকলাপ দেখছে, এখন আওয়ামী লীগ করলেও তারা কিন্তু আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না। জি, কিন্তু আমি তারা তাহলে গণ অধিকার পরিষদকে কারা ভোট দেবেন? আচ্ছা, আপনি ভোট দিবেন? আপনি দিবেন না ভোট? সেটা তো আমি ভোট কেন্দ্রে যাকে ভোট দেওয়ার তাকে আমি আপনার কাছে ভোট চাই, সাধারণ জনগণ নিয়ে কথা আমি আপনার কাছে ভোট চাই, আপনি আমাকে ভোট দিবেন। আপনার মতন অসংখ্য তরুণী আমাকে ভোট দিবে, আমাদেরকে ভোট দিবে, যারা আমাদের সাথে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছে, যারা গণ অভ্যুত্থান করেছে, আন্দোলন সংগ্রাম করেছে। আপনারাই করেননি, আমরা করি নাই, ঠিক আছে, কিন্তু আমরা এই আন্দোলনে যেহেতু নেতৃত্ব দিয়েছি, আমাদের আহ্বানে এখনকার সব তরুণ ভোট এনসিপির কাছে যেতে পারে, এনসিপির কাছে যেতে পারে, এনসিপির কাছে। আমি তো বলছি না যাবে না, কিন্তু এনসিপি তো একাই আন্দোলন করে নাই, ঠিক একইভাবে আমাদেরকে এককভাবে ভোট দিবে আমি তো বলছি না, বাট একটি অংশ আমাদেরকে ভালোবেসে ভোট দিতে পারে। বাট আওয়ামী লীগের যারা ভোটার, আমার কাছে মনে হয় তাদের অধিকাংশই ভোট দিতে যাবে না, কারণ তারা শেখ হাসিনাকে অন্ধের মতন বিশ্বাস করে, শেখ হাসিনাকে তাদের দেবতা মনে করে এবং আওয়ামী লীগকে তাদের ধর্ম মনে করে। এরা মনে করে যে আওয়ামী লীগ একটি ধর্ম, সুতরাং সেই ধর্মের দেবতা শেখ মুজিব এবং একই সাথে আপনার শেখ হাসিনা। শেখ হাসিনা যেহেতু দিল্লিতে বসে, মানে আওয়ামী লীগের যে রাজধানী, আওয়ামী লীগ তো বাংলাদেশের দল না, এই দল তো আসলে ভারতের দল, এবং এই দলের প্রধান কার্যালয় হলো কলকাতায়, ভারতে। এনসিপি অনেকে বলছে আমেরিকার দল বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিদেশ থেকে, না সেটা মানে এনসিপি বলতে পারে ভালো, বাট আমরা যতটুকু জানি তথ্য আছে, জাতীয় পার্টি এবং একই সাথে আপনার আওয়ামী লীগ এরা ভারতের দল। কারণ জিএম কাদের নিজেই বলেছে যে ভারতের সাথে কি আলোচনা হয়েছে কর্তৃপক্ষের সাথে। জাতীয় পার্টির কি তাহলে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়? না, পারবে না। জাতীয় পার্টি আওয়ামী লীগ 14 দল কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সুযোগ নাই তো। যারা ফ্যাসিবাদের দোসর, যারা ফ্যাসিবাদের সাথে হাত মিলিয়েছে, দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, এরা নির্বাচনে কিভাবে অংশ নিবে? আমিও যদি চাই জনগণ অংশ নিতে দিবে না, ওরা কিভাবে ক্যাম্পেইন করবে, কিভাবে গ্রামে যাবে, গঞ্জে যাবে? মানুষ তো ওদের দেখলেই আপনার ঝাঁটাপিটা করবে। গ্রামের মানুষ তো এই যে ফ্যাসিবাদের উপর যে ধরনের ক্ষোভ রয়েছে, শহরে তো তাও আমরা এই মানে কালচার বা সংস্কৃতি অনেক কিছু শান্ত করার চেষ্টা করি, গ্রামের মানুষ এগুলো সহ্য করে না। কারণ গ্রামে যে লোকটি বিএনপি করার কারণে, জামাত করার কারণে বা আমাদের দল করার কারণে ঘরে ঘুমাইতে পারে নাই, সে কি এখন ওই আওয়ামী লীগের যে আপনার অত্যাচারী ছিল, অত্যাচার করেছে, তাকে কি কোনোভাবে মানবে? মানবে না তো। কারণ গ্রামের মানুষের শিক্ষা দীক্ষার অভাব রয়েছে। তো সেই জায়গা থেকে এরা যখন ভোট করতে যাবে, ওই গ্রামের মানুষ
ওই অত্যাচারী যারা আওয়ামী লীগের ছিল বা জাতীয় পার্টি ছিল এদেরকে পানিশমেন্ট দিবে। সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ সরকার দেয়, নির্বাচনটা হবে না, নির্বাচনটা বানচাল হয়ে যাবে। সুতরাং সেই জায়গায় জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পাবে না। আর আওয়ামী লীগ তো গন কেস, হাসিনা দিল্লি পালিয়েছে, সাথে সাথে আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয় এখন কলকাতায় খুলেছে। তো আওয়ামী লীগ এখন ভারতের রাজনীতি করুক, শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হোক, আমাদের আপত্তি নাই। কিন্তু এই বাংলার মাটিতে জিএম কাদের, হাসিনা সহ ফেসিবাদের দশর, তাদেরকে আমরা রাজনীতি করতে দিব না। শেখ সাদি কি বলবেন এই ব্যাপারে? বিএনপি যে ভোট নেওয়ার জন্য নাকি অনেকে বলছে যে জামায়াতের সাথে টেক্কা দেওয়ার জন্য জামায়াতকে থ্রেট মনে করছে এবং বলছে যে বিএনপিতে বা ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। হ্যাঁ, দেখুন এইরকম একটি প্রবাদ আছে গ্রামগঞ্জে, যে আমাকেও অনেক আমার কর্মীরাও বলে যে জামাতে এরকম প্রচারণা চালাচ্ছে। তো এটা আসলে আমরা যারা মুসলমান আমরা সবাই বুঝি যে এটা একটা বাক্য, এটা অনেকটা প্রতারণারই একটা বাক্য। তো সে ব্যাপারে আমি যাব না। আমি মনে করি রাশেদ ভাই যেটা বললেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথেও আমাদের কথাবার্তা হতো। তারাও কিন্তু শেখ হাসিনাকে পছন্দ করতো না, কারণ শেখ হাসিনা উনি এমনভাবে গণতন্ত্রবিহীন এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। তারা পছন্দ না করলে তারা আওয়ামী লীগ করতো কেন? আওয়ামী লীগ অনেক সমর্থক আছে আওয়ামী লীগে ভোট দেয়, বাট অনেক বিবেকবান মানুষ আছে না, যে আওয়ামী লীগ করলেও ভোট দিলেও আওয়ামী লীগের যে অন্যায় তারা সেটাকে বিশ্বাস করে না বা সমর্থন করে না। বিএনপির মধ্যে কি এমন মানুষ নেই? থাকতে পারে, বিএনপিরও অবশ্যই বিবেকবান মানুষ আছে। তো আমি আওয়ামী লীগের অনেক সমর্থককে দেখছি 18-24 নির্বাচনে তারা ভোট দিতেও যায়নি, অথচ আওয়ামী লীগ করে। তো আমি মনে করি যে আওয়ামী লীগ যে কাজটা করেছে তারা অবশ্যই এদেশের রাজনীতির তাদের বৈধতা হারাইছে, কিন্তু তাদের যেসব সমর্থক আছে তারা অবশ্যই ভোট দিতে যাবে, এবং যে লোকগুলো যাবে আমি মনে করি তারা বিবেকবান, তারা এই দেশে বাস করে, তাদের ভোটের অধিকার আছে, তারা তাদের পছন্দ মতো যে প্রার্থী আছে তাদেরকে ভোট দেবে। আমরা রাশেদ খানকে দিয়ে শেষ করব, আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যদি গণভোট সম্ভব না হয় নির্বাচনের আগে, তাহলে নির্বাচনটা কিভাবে সম্ভব হবে ফেব্রুয়ারিতে? যেহেতু ফেব্রুয়ারির আপনার শুরুতে, তার মানে ফেব্রুয়ারি বাদ জানুয়ারি, আর এই 2 মাস এর মধ্যে 2টা নির্বাচন সম্ভব। এর মধ্যে 2টা নির্বাচন না সম্ভব হলে একদিনে 2টা নির্বাচন সম্ভব। আমি ব্যাখ্যা দিব, যেহেতু আমি কমিশনের বৈঠকে গিয়েছি, প্রস্তাব রেখেছি, ব্যাখ্যা দিব, সময় দেন একটু। দেখেন, যদি সরকার আজ থেকে 9 মাস আগে যখন ঐক্যমত কমিশন গঠিত হয় তার 1 মাসের মধ্যে যে প্রস্তাবগুলো আমাদের সামনে হাজির করেছে 84টি সংস্কারের প্রস্তাব, যদি তারা মনে করতো যে এই বিষয়ে তারা গণভোট নেবে, তাহলে সেই সময় তারা আজ থেকে 9 মাস আগে নিতে পারত। তখন আর এই সমস্যা হতো না যে 2টা নির্বাচন এরকম পরপর। এখনো পর্যন্ত পুলিশের প্রশিক্ষণ শেষ হয়নি, আমলাদের, রিটার্নিং অফিসার, অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের জন্য কাজ করবে, প্রশিক্ষণ শেষ হয়নি। আগামী 3 মাসের মধ্যে সেগুলো শেষ হবে। আগামী 3 মাসে, আমি তো সেটাই বলছি যে আপনি 3 মাসের ভিতরে একটার জন্যই পারতেছেন না, 2টার জন্য কেমনে করবেন, তাই না? তো সেই জায়গায় আমরা বলছি যে একই দিনে করলে এই সমস্যাগুলো হবে না। আর সরকার তো আপনার সরকারের ফিটনেস নাই। 14 মাসে আমরা দেখলাম যে সরকার এই 14 মাসের ভিতরে সরকার প্রধান 14 বার দেশের বাইরে গিয়েছে। তিনি যতটা না আসলে দেশকে গুরুত্ব দিয়েছেন, দেশের বাইরে তার থেকে বেশি বিভিন্ন সেমিনারে কথা বলা, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, এই কাজগুলো তিনি করেছেন। হ্যাঁ, তাকে ধন্যবাদ জানাই যে আন্তর্জাতিক মহলের কাছে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এই যে সংস্কারের গল্প এবং বিচারের ট্যাবলেট মানুষকে খাওয়ালেন, 14 মাসে কি সংস্কার করেছেন? পুলিশের ঘুষ খাওয়া বন্ধ হয়েছে। তিনি তাহলে নির্বাচনটা কিভাবে করবেন? আমি একটু শেষ করি। সচিবালয়ে যে দুর্নীতিবাজ আমলারা যারা ঘুষ খায়, সুদ খায়, তাদের সেই অপরাধ বন্ধ হয়েছে। এখনো পর্যন্ত রাহাজানি, আপনার মাদকের সয়লাভ, সেগুলো বন্ধ হয়েছে। গণমাধ্যমের সংস্কার হয়েছে। মানুষের ভিতরে সংস্কারের আকাঙ্ক্ষাটা আছে, কিন্তু এই সরকার সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারে নাই। কারণ উপদেষ্টা পরিষদে যারা আছে তারা সংস্কারের সব বোঝে না, তারা ম্যাক্সিমামই দেশের বাইরে ছিল। এখন সুযোগ একটা পেয়েছে, এই সুযোগে তাদেরকে কারা উপদেষ্টা বানাইলো আমরা নিজেরাই জানি না। ঐক্যমত কমিশনে যারা আছে, আপনাদের যে মানুষগুলো পরে এসে সব মনে হচ্ছে যখন বানালেন না, কই এতদিন পরে এসে প্রতিদিনই এই কথা বলতেছি, প্রতিদিনই বলতেছি, এই সমালোচনা করতেছি। তবে এখন যত নির্বাচন কাছে আসছে তত আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে বিরোধ, এই দল নিয়ে বিরোধ, ওই দল নিয়ে বিরোধ, সরকারকে নিয়ে বিরোধ। আপনি যদি আমার সাথে প্রতারণা করেন, তাই না, তো আমি আপনাকে কি বলবো? প্রতারক বলবো না? তো ঐক্যমত কমিশন সমস্ত দলকে
তারা ডাকলো, সংসদ ভবনের মতন জায়গায় স্বাক্ষর নিল। আমি তো স্বাক্ষর করেছি, আমাদের সভাপতি নুরুল হক নূর করেছে, এবং সামনের এরকম আপনার এখানে যেরকম টেবিল না, ঠিক এই ধরনের টেবিল ছিল, এবং বিএনপি, এরপরে বিএনপির পাশে আপনার এনসিপি, তাদের জন্য যদিও চেয়ার খালি রেখেছিল, তারপরে আমরা ছিলাম, আর বিএনপির পাশে গণসংহতি আন্দোলন তারা ছিল। তো যাই হোক, সেখানে স্বাক্ষর করলাম নোট অফ ডিসেন্ট সহ, কিন্তু এখন দেখতেছি নাই। তার মানে কি, আমি যেগুলো ভিন্ন মত দিয়েছিলাম সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন তারা বলছে যে গণভোটে গেলে এই নোট অফ ডিসেন্ট থাকবে না। আমার প্রশ্ন হলো, 9 মাস তাহলে কেন আলোচনা করলেন, কেন সময় নষ্ট করলেন? এই 9 মাস শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, এই চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য বেইমানি করলেন, প্রতারণা করলেন, রাষ্ট্রের অর্থ অপচয় করলেন। আমি সেই প্রশ্ন করছি যে গণভোট দিবেন, সমস্যা কি, আমিও গণভোট চাই, কিন্তু সেটা 9 মাস আগে কেন দিলেন না? এখন তো সরকারের প্রস্তুতি নাই। 14 মাসে সরকার এখনো পর্যন্ত পুলিশের সংস্কার করতে পারে নাই, এখনো পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পরিবেশ তৈরি করতে পারে নাই। তাহলে আমার প্রশ্ন হলো, এই 3 মাসের ভিতরে সরকার 2টা নির্বাচন কিভাবে করবে? আর জামাত ইসলাম কিভাবে দাবি করছে অযৌক্তিক দাবি? ধন্যবাদ আপনাকে। তবে জনগণের প্রশ্ন আসলে যদি এত ধরনের জটিলতা থাকে, তাহলে একটি নির্বাচন বা আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই বা কিভাবে হবে? প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইউসিবি টু দ্য পয়েন্ট। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দুজন নেতার বক্তব্য শুনলাম এবং দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম 2 দলের রাজনৈতিক অবস্থান সম্পর্কে। তবে যত কিছু আমরা জানি না কেন, শুনি না কেন, আমাদের কিন্তু প্রত্যাশা একটি নির্বাচন, এবং সেই নির্বাচনটি হোক। আমরা চাই সব ধরনের জটিলতা পার করে নির্বাচনে আমাদের ভোট দেওয়ার অধিকার আমরা চাই, এবং সেটি আমরা পাবো। সেই প্রত্যাশা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।